সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। এক সপ্তাহে ষষ্ঠবারের মতো করোনা সংক্রমণের দৈনিক রেকর্ড ভাঙল ভারত। বিস্তার রোধে লকডাউন কড়াকড়ির ঘোষণা। মিয়ানমারে রক্তক্ষয়ী দিন দেখল বাগো শহর। একদিনে জান্তা আগ্রাসনে ৮২ জনের মৃত্যু। জাতিসংঘের সামরিক হস্তক্ষেপ চান রাজনীতিকরা। পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতার জেরে প্রচার নীতিমালায় পরিবর্তন। কুচবিহারে গণহত্যা চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ মমতার। দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। এক সপ্তাহে ৬ বার সংক্রমণ শনাক্তের রেকর্ড ভাঙল ভারত। শনিবারও সর্বোচ্চ ১,৫৩,০০০ মতো মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে টিকাদান কর্মসূচির উপর সরকার গুরুত্ব দিলেও নেই চাহিদার তুলনায় পর্যাপ্ত ভ্যাকসিন। তাই নতুনভাবে লকডাউন আর কড়াকড়ি আরোপের পথে রাজধানী নয়াদিল্লি, মহারাষ্ট্র, বিহার সহ নানা রাজ্য। শনিবার মহামারীর পুরো সময়ে ভারতের সর্বোচ্চ ১,৫৩,০০০ মতো মানুষের শরীরে মিলল করোনা ভাইরাস, যা ভাঙল অতীতের সব রেকর্ড। মৃত্যুও ৮ শতাধিক, যা অক্টোবরের পর সর্বোচ্চ। দেশটির জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য, মোট সংক্রমণের ৭২ ভাগের বেশি শনাক্ত হচ্ছে মাত্র ৫টি রাজ্যে। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। রাজ্যটিতে ১৫ দিন যাবৎ সংক্রমণ ১.৫ লাখের বেশি। রাজধানী দিল্লির পরিস্থিতিও নাজুক, তাই নতুনভাবে লকডাউন আর কড়াকড়ি আরোপ করছে রাজ্যগুলো। পুরো দেশ মে নির্মাণ হয়ে রही है। শুধু মহারাষ্ট্রই নয়, গোটা দেশের স্বাস্থ্যসেবা খাতের উপর চাপ সৃষ্টি করেছে করোনা মহামারী। তাই সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। ১৫ দিনের লকডাউনে দরিদ্র খেটে খাওয়া মানুষকে কিভাবে সহযোগিতা করা সম্ভব সেটাও শিগগিরই জানানো হবে। পিছলে 10 से 15 दिन में इतनी तेजी से कोरोना बढ़ा है। দিল্লিতে ধাক্কা দিয়েছে করোনা মহামারীর 4th ওয়েভ। এটি অতীতের তুলনায় ভয়ঙ্কর সর্বগ্রাসী। গেল ২৪ ঘন্টায়ও শনাক্ত হয়েছে ১০,০০০-এর বেশি সংক্রমণ, কিন্তু আমাদের হাতে ৭ থেকে ১০ দিনের ভ্যাকসিন রয়েছে। তো বাধ্য হয়েই কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষজ্ঞদের অভিমত, সরকারের ঢিলেঢালা ভাব আর জনগণের উদাসীনতায় বিস্তার লাভ করছে করোনা ভাইরাস। অবিলম্বে শক্ত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তারা। যদি রাজনীতিকরাই নির্বাচনী র্যালি, জনসমাবেশ, বিক্ষোভ, ধর্মঘটে মাস্ক ছাড়া ঘুরে বেড়ান, তাহলে জনগণ কি মানবে? মহামারীর মধ্যেও বিশাল পরিসরে কুম্ভ মেলা আর হোলি উৎসবের আয়োজন হলো। সরকারের প্রতি অনুরোধ, মহামারী চলাকালে বন্ধ করুন এসব আয়োজন, নতুবা কঠোর করুন বিধিমালা। অবশ্য ভ্যাকসিনেশন প্রকল্প বৃদ্ধির প্রতি সরকারের আগ্রহ। এখন পর্যন্ত ১০ কোটির ওপর মানুষ গ্রহণ করেছেন টিকা, কিন্তু অনেক রাজ্যে চাহিদার তুলনায় রয়েছে স্বল্পতা। তার উপর ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, টিকা নেওয়ার ৩ দিনের মধ্যে দেশটিতে মারা গেছেন ১৮০ জন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে বিশ্বজুড়ে আরও ১১,০০০ মানুষের মৃত্যু হলো করোনা ভাইরাসে। মোট প্রাণহানি ২৯,৩৯,০০০-এর কাছাকাছি। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৫০০-এর ওপর মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন দেশটিতে দৈনিক শনাক্ত ৭০,০০০-এর মতো। অবশ্য সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনও ভারত। দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু মেক্সিকোতে ৮৭৪ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে ৭৫০-এর মতো প্রাণহানির পাশাপাশি শনাক্ত হয়েছে ৬৭,০০০-এর মতো। পোল্যান্ডে ৭৫০-এর ওপর রেকর্ড হয়েছে মৃত্যু। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও পেরু দেখল ৪০০-এর মতো প্রাণহানি। বিশ্বজুড়ে একদিনই ৬,৫৯,০০০-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। মোট সংক্রমিত এখন পর্যন্ত ১৩,৬০,০০,০০০। এদিকে ইরানে মহামারীর চতুর্থ ধাক্কা মোকাবেলায় শুরু হলো ১০ দিনের লকডাউন। শনিবার প্রেসিডেন্সিয়াল দপ্তর এই ঘোষণা দেয়। এর আওতায় ২৫৭টি শহরের সব পার্ক, রেস্টুরেন্ট এবং বিউটি পার্লার, সেলুন, শপিং মল এবং বইয়ের দোকান বন্ধ থাকবে। দেশটির ৮৫% এলাকাকে উচ্চ সংক্রমণের ভিত্তিতে রেড এবং অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে। দেশটিতে ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৯৩ জন, শনাক্ত হয়েছে ২০,০০০-এর মতো। ধারণা করা হচ্ছে পার্সিয়ান নতুন বছর নওরোজের সময় দেশটিতে নতুনভাবে করোনা বিস্তার লাভ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া ২০ লাখ ভ্যাকসিন ডোজের চালান নিয়ে শিগগিরই টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধের একদিন পরই দুর্ঘটনা ঘটল।
রোববার দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচির মুখপাত্র জানান, বিদ্যুৎ সরবরাহ গ্রিডে সমস্যা ছিল। একদিন আগে কেন্দ্রটির 164 IR-6 সেন্ট্রিফিউজের বক্সগুলো আনুষ্ঠানিকভাবে গবেষকদের হস্তান্তর করেন প্রেসিডেন্ট। সরকারের দাবি, এই তেজস্ক্রিয় পদার্থ এবং ইউরেনিয়ামের মিশ্রণে বিদ্যুৎ উৎপাদন করা হবে, কিন্তু পরমাণু অস্ত্র তৈরির অন্যতম উপাদান এগুলো। গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়, যার ধারাবাহিকতায় অন্যান্য বিশ্বশক্তির সাথে আলোচনায় বসে ইরান। শান্তি প্রক্রিয়া চলাকালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে উদ্বোধন হলো নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজের কার্যক্রম, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য এগুলো কাজ করবে। সর্বোচ্চ ধর্মীয় নেতা বহুবার বলেছেন, বিশাল জনগোষ্ঠীর ক্ষতি হয় এমন কোনো নোংরা পদক্ষেপ নেবে না ইরান, কারণ হিরোশিমা নাগাসাকিতে তৎকালীন মার্কিন সরকার কি করেছিল সেটা এখনো বিশ্ববাসীর সামনে উদাহরণ। মিয়ানমারে রক্তক্ষয়ী দিনের সাক্ষী হলো বাগো শহর। শনিবারই জান্তা আগ্রাসনে প্রাণ হারান কমপক্ষে 82 জন। পর্যবেক্ষক সংস্থাগুলোর অভিমত, বহু মরদেহ সরিয়ে ফেলেছে সেনারা, সুতরাং নিহতের প্রকৃতি সংখ্যা আরও বেশি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সামরিক হস্তক্ষেপ চান মিয়ানমারের রাজনীতিবিদরা, যদিও জান্তার দাবি সবই মিথ্যা, অপবাদ। 2 বছর পরই হবে সুষ্ঠু নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর। শুক্রবার থেকেই চলছিল জান্তা এবং অভ্যুত্থান বিরোধী আন্দোলন, যা দমাতে শনিবার নিরস্ত্র বাগোবাসীর উপর চড়াও হয় সেনাবাহিনী। দিনভর চলে আগ্রাসন, নিপীড়ন, হত্যাযজ্ঞ। পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুসারে একদিনেই শহরটিতে প্রাণ হারিয়েছেন 80-র উপর মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বহু মরদেহ অজ্ঞাত স্থানে সরিয়েছে সেনা সদস্যরা, সুতরাং মিলছে না প্রকৃত নিহতের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে সামরিক হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনীতিকরা। দাবি, নিষেধাজ্ঞা বা সতর্কতা জান্তাকে থামাতে যথেষ্ট নয়। অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধারের যে কোনো মূল্য চুকাতে রাজি মিয়ানমার। আন্তর্জাতিক মহলের প্রতি অনুরোধ, নিষেধাজ্ঞা নয়, বরং জান্তার প্রাণঘাতী হামলার বিরুদ্ধে নিন সামরিক পদক্ষেপ, নতুবা মিয়ানমারে ঘটবে মানবিক বিপর্যয়। মিয়ানমারের সংকটময় মুহূর্তে সহমর্মিতা প্রকাশের জন্য জাতিসংঘ এবং মহাসচিবের প্রতি কৃতজ্ঞ, কিন্তু এবার শক্ত এবং জরুরি উদ্যোগ নেওয়া দরকার নিরাপত্তা পরিষদের। নিরীহ মিয়ানমারবাসীকে বাঁচাতে গ্রহণ করুন কার্যকরী পদক্ষেপ। অবশ্য সেনা সরকার কোনো অভিযোগই আমলে নিচ্ছে না। উল্টো অভিযোগ, বিশ্ব পরিমণ্ডলে মিয়ানমারে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে স্বার্থান্বেষী একটি মহল। বেসামরিক অবাধ্যতা সত্ত্বেও মসৃণভাবে চলছে সরকার। যারা মিথ্যা অপবাদ দিয়ে আন্তর্জাতিক মহলে ধর্ণা দিচ্ছেন, তাদের বলবো, সবার সাথেই মিয়ানমারের সুসম্পর্ক রয়েছে। মাত্র 248 জন মারা গেছেন। 2 বছর পর জরুরি অবস্থা শেষ হলে নির্বাচন আর ক্ষমতা হস্তান্তর করা হবে। পর্যবেক্ষক সংস্থা AAPPর তথ্য অনুসারে অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 700 মানুষ, বন্দী 3000-এর কাছাকাছি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সহিংসতায় 5 জনের মৃত্যুর ঘটনায় কুচবিহারে 72 ঘণ্টা পর্যন্ত নিষিদ্ধ করা হলো রাজনৈতিক নেতাদের প্রচারণা প্রবেশ। শনিবার রাতে এই নির্দেশনা জারি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নিষেধাজ্ঞার তালিকায় রাজ্য নেতাকর্মীদের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় রাজনীতিবিদরাও। বদলে দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারের নীতিমালা। 5ম দফা ভোটের আগে 48 নয়, বরং 72 ঘণ্টা আগে শেষ করতে হবে গণসংযোগ। শনিবার 4র্থ ধাপে 5 জেলার 44 আসনে ভোট হয়। সকালেই শীতলকুচি এলাকায় দুপক্ষের সহিংসতায় 1 জন প্রাণ হারান। পরে দিনভর এলাকাটিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও 4 জনের মৃত্যু হয়। এই ঘটনায় রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলছে। এদিকে কুচবিহারের শীতলকুচিতে গণহত্যা চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। রোববার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 জন নিহতের ঘটনায় এই দিন শোক জানিয়ে কালো পোশাকে সাংবাদিকদের সামনে তিনি হাজির হন। বলেন, কেন পায়ে গুলি না করে বুকে গুলি চালালো তারা? প্রয়োজনে টিয়ার গ্যাস ছুটতে পারত বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশন যা করছে তা নজিরবিহীন। ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন মমতা। বলেন, অমিত শাহর নেতৃত্বে নৃশংসভাবে মানুষ মারছে বাহিনী। এদিন ভিডিও কলের মাধ্যমে নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন মমতা। এই ঘটনায় নির্বাচন কমিশনের দাবি, জওয়ানদের রাইফেল কেড়ে নিতে চেয়েছিল 3 শতাধিক মানুষ। এ সময় প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তারা গুলি চালায়। সেন্ট্রাল কোর্ট গুলি করে দিচ্ছে, মানুষ মেরে দিচ্ছে, দিয়ে আবার বলছে ক্লিন চিট দিয়ে দিচ্ছে আত্মরক্ষার জন্য। কে আত্মরক্ষার জন্য? কার আহত হয়েছে? একটাও লোককে দেখাও, একটাও পুলিশ দেখাতে আহত হয়েছে, কার কোথাও লাগেনি। আর এসপিকে দিয়ে সব বিবৃতি দিচ্ছে, তার কারণ হি ইজ বিন অ্যাপয়েন্টেড বাই বিজেপি। আই এম সরি,
ইট ইজ নট ইন মাই হ্যান্ডস। সব অধিকার ওরা কিনে নিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর এবং শিগগিরই রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে মীমাংসায় পৌঁছানোর তাগিদ দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে দুদিনের সফরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সাথে দ্বিপাক্ষিক সংবাদ সম্মেলনে ডোনবাস এলাকায় চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এরদোগান। 2014 সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর দখলে ইউক্রেনের ওই অঞ্চলটি। সম্প্রতি সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। হুঁশিয়ারি দিয়েছে সহিংসতা কমাতে না পারলে ক্রাইমিয়ার মতো এই এলাকাটিও নিয়ন্ত্রণে নেবে পুতিন সরকার। বিষয়টি নিয়ে এরই মাঝে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইইউ। মিত্র হিসেবে ইউক্রেনের সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। ক্রাইমিয়ার গণভোটকে কখনোই সমর্থন করে না তুরস্ক। আমাদের মৌলিক লক্ষ্য কৃষ্ণ সাগর অঞ্চলে শান্তি এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা। প্রত্যাশা খুব শিগগিরই আলোচনার মাধ্যমে ডোনবাস এলাকা নিয়ে মীমাংসায় পৌঁছাবে রাশিয়া ইউক্রেন। মুসলিম বিশ্বে পুরো দমে চলছে রমজানের প্রস্তুতি। সাহারি ও ইফতার সামগ্রীর পাশাপাশি বিক্রি বেড়েছে আতর, তসবিহ সহ নানা পণ্যের। বেশিরভাগ দেশেই রমজানের নিত্য পণ্যে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। গেল বছর করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চান এবারের রমজানে। স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজের আয়োজন করা হয়েছে বিভিন্ন দেশে। মঙ্গলবার থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দম ফেলার সময়ও যেন নেই কাবুলের এই বেকারি কর্মীদের। তৈরি হচ্ছে দেশটির অন্যতম জনপ্রিয় খাবার খাতাই। টেবিলে যা না থাকলে আফগান পরিবারের ইফতার পরিপূর্ণ হয় না। রমজানে এই খাবারের চাহিদা বাড়ে। গেলবার তো বন্ধ ছিল, তাই এবার চাহিদা একটু বেশি। গেল বছর করোনার প্রকোপের কারণে স্থবির ছিল পুরো বিশ্ব। সে ধাক্কা কিছুটা সামলে ওঠার চেষ্টায় মুসলিম দেশগুলো। আসন্ন রমজানকে কেন্দ্র করে ইরাক, সিরিয়া, লেবাননের নিত্যপণ্যের দোকানে বেড়েছে ব্যস্ততা। বেচা বিক্রি বেড়েছে তসবিহ, টুপি, আতরের দোকানেও। গেল রমজানে ভয়াবহ সময় পার করেছি। আশা করছি এবার সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। অনেক মানুষের হাতেই টাকা নেই, তাই ক্রেতার সংখ্যা কম। কিন্তু তবু আমাদের আশা এই রহমতের মাসে ভালো ব্যবসা হবে। মুসল্লিরা যেন ইবাদতে পূর্ণ মনোযোগ দিতে পারেন তা নিশ্চিতে পবিত্র মাসটিতে নিত্যপণ্যে বিশেষ মূল্য ছাড়, কর্মঘণ্টা কমানো সহ নানা উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কেনাকাটার ব্যবস্থা করা হয়েছে শপিং মলগুলোতে। একই চিত্র মসজিদগুলোতেও। অনেক মসজিদে তারাবির নামাজ বন্ধ রাখা হয়েছে, কারণ তাতে সংক্রমণ বেড়ে যাওয়ার ভয় আছে। তবে ইরাকের জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ হবে। বিশ্বের সবচেয়ে মুসলিম জনবহুল দেশ ইন্দোনেশিয়াতেও সাজ রব। নিরাপদ দূরত্ব মেনে তারাবির নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রায় সবগুলো মুসলিম দেশেই রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। করোনার কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। উদ্যোক্তারা বলছেন, এর মাধ্যমে সিয়াম সাধনার সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চান তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 17 এপ্রিল অনুষ্ঠিত হবে ডিউক অফ এডিনবরা এবং ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া। ব্রিটিশ রাজপ্রাসাদ শনিবার এই তথ্য জানায়। শেষকৃত্যে প্রিন্স হ্যারি উপস্থিত থাকবে বলে জানিয়েছে প্রাসাদ মুখপাত্র। শুক্রবার 99 বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রিন্স ফিলিপ। তার মরদেহ উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে রাখা হবে। সেখানে পালিত হবে জাতীয় নিরাপত্তা। অবশ্য থাকবে না জনসাধারণের প্রবেশাধিকার। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে পারবেন মাত্র 30 জন, যাতে থাকবেন না খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা বিধি মানতেই এই সীমিত পরিসর আয়োজন। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।